উপস্থিত ভক্তমণ্ডলী, প্রত্যেকের চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যুগনায়ক মহাকাল মহেশ্বর পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তিমাতা আদ্যাশক্তি রূপিণী সত্যভামা উভয়ের শ্রীপাদ পদ্মে তৎসহ প্রণাম জানাই আজকে যে কমিটি বর্গ এই অনুষ্ঠানের আয়োজন করেছে, যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটাকে সুন্দর থেকে সুন্দরতম করে গড়ে তুলেছেন, যারা সংসারের চিন্তা ভাবনা সব ভুলে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা কালেকশন করে শুধু ঠাকুরের ধর্ম প্রচার করবে বলে নিজের সংসারের সমস্ত কিছু ভুলে গিয়ে তারা মানুষের কাছে গিয়ে ভিক্ষা চেয়েছে, আপনারা কিছু পয়সা দেন, আমি একটু ঠাকুরের ধর্ম প্রচার করতে চাই। এই অনুষ্ঠান করার পরে তারা পাবে কি? আমি শিশির গান গাইতে এসেছি, টাকা পাবো, চলে যাব। যারা যারা গান গাইতে এসেছিল কেউ কিছু পেয়েছে, চলে গেছে। কমিটি শুধু দিয়েই যাচ্ছে, ভক্তরা আসছে, তাদের সেবার আয়োজন করেছে, তারা খেয়েই যাচ্ছে। এরপরে যদি টাকায় না হয়, তারপরে কমিটির যে কয়জন থাকবে সবার গাঠিতে ভাগ দেবে, তোমার 2 দিতে হবে, এই কয় টাকা কম পড়েছে। এরপরেও তারা কিছু পাবে। পাবে কি জানো? গ্রামের কিছু শয়তান আছে, কবে যে ওই কয় শালা মারি খাইছে, এই বদনাম এরা পাবে, ঠিক কিনা? এরা নিজেরা কিছু করবেও না, আর যারা করে তাকে বাস দিতেও বসে থাকে না। আমার কথা একটু খারাপ লাগে শুনতে, বুঝলে বাবা, আর বাস্তব কথা করছি। আরে তুমি কিছু পারবা না, একটা সাহস তো দিবা, কর না, পাশে আসিস। ও যে কয়জনের সাহস দেয় সে কয়জনও জানে যে ওটা দেবে না, কিন্তু ওর সাপোর্টটা দেওয়া একটা বড় বিষয়। এই জন্য নিজে কিছু পারবা না, কাউকে ক্ষতি করো না। কেউ এগিয়ে যাচ্ছে তার সাহস দাও, তোমার জন্য কারো মনে ব্যথা দিও না। সমাজ একজনকে সাধু বানায়, আর এই সমাজই একজনকে নষ্ট করে দেয়। একটা বাচ্চা ছেলে আচারমালা নিয়ে গলে একটা উত্তরিতার কাঁধে ঝোলে, ছেলেটা হরি হরি বলে, রাস্তা দিয়ে চলে, আর কয় বুড়ো ওই তাস খেলে। টিকা ওই ছেলেটা ওই বয়সে রাস্তা দিয়ে হরিনাম করতে করতে যায়, আর যে কয় বুড়ো তাস খেলে ওই কয় বুড়ো কয় যে অল্প বয়সে বঙ্গি ধরিছে। মানে এরা তো তাস খেলবে, এরা তো মানুষ হয় নাই আর হবেও না। যে ছেলেটা একটু সাধু পথে রওনা দিয়েছে তারেও যেতে দেবে না। ওই ছেলেটা তখন চিন্তা করলো, ভেবেছিলাম সাধু হব, ভালো পথে যাব, এ পথে যাই তাও বাধা, তাহলে এ আর হবো না। যা হলে বাধা নাই, তাহলে চোর হবো। পরের দিন যে ওই যে কয়জন বাধা দিল ওই কয়জনের কাছা ধরে টানা আরম্ভ হচ্ছে। আচ্ছা, এইটা ভালো হলো না? যে ছেলেটা সাধু হতে চেয়েছিল সেই পথে তাকে আরো একটু সাহায্য করা দরকার ছিল। আমি তো পারলাম না, যে ছেলেটা যাচ্ছে তারে যদি ডেকে বলতাম, খোকা পথটা খুব ভালো, তুমি যে পথ রওনা দিয়েছ এর থেকে ভালো পথ আর হয় না, আমাদের দ্বারা তো হলো না। দেখো, গ্রামের যদি একজন সাধু হয় তার জন্য সারা দেশ সেই গ্রামের নাম জানে। তুমি যদি সাধু হতে পারো, তোমার জন্য যদি গ্রামটা ধন্য হয়, তাহলে ছেলেটার বুক চওড়া হয়ে যায়, যতটুকু কম থাকে ভাবে যে আর একটু বেশি হতে হওয়ার দরকার।
কিন্তু ওই যে দাবত দিলে তার যে কি সর্বনাশটা করলে, এই জন্য সাধু সমাজ সাধু তৈরি করতে পারে, আবার এই সমাজ একজনকে নষ্ট করে দিতে পারে। যদি কেউ চলছে ভালো রাস্তা ধরে, তুমি সাহায্য করো তারে, তাই তো? এরপরের কবা না নিত, যে কমিটি মারি খাইছে কবা না নিত, দেখ ওই বুড়ি কয় যে আমি আর কব না, ও কয়ে না ভালো না, ভালো না, তোমার আমার দ্বারা তো কিছু হবে না, যারা করছে তাদের আমরা বাধা দেব না, তাই না মা? এই অনুষ্ঠান আরো দিনের দিনে বাড়ুক, আরো বড় হোক। এবার শিশির আসছে, সামনের বার আরো বড় আরেকজন আসবে, এবার 100 দল হয়েছে, সামনের বার 200 দল হবে, এলাকা ধন্য হয়ে যাবে। আরে আজকে এরাই কয়জন অনুষ্ঠান করছে বলে তাই তো এত ভক্তের চরণ ধুলি এই সভাতলে। যখন রাস্তা দিয়ে ভক্ত আসছে তাদের চোখের জলে তাদের চরণ ধুলি এই গ্রামে পড়েছে, এদের জন্যই গ্রাম ধন্য হয়েছে ভক্তের চরণ ধুলিতে। এটা ভাববা না? আমি এই রকম শুনেছি, কমিটি যে সেক্রেটারি হয় তার বউ যদি একটু নতুন শাড়ি পরে যায়, কাজে এই ওই ছোটকার বউ তো এত ভালো শাড়ি পরতো না, এই শাড়ি পাইছে কোন জায়গায় রে, কালার দি কয় যে ওই জায়গাতে মারিছি। এইরকম হয় না, আমি এই জায়গার কথা কই না, এরকম হয় কিনা সঠিক কথা কই না, এইরকম হয়। এই জন্য এগুলো ভাববার বিষয়। অনেক সেক্রেটারি অনেক সভাপতি তাদের বদনাম নিতে হয়, এত ভালোভাবে অনুষ্ঠান করে তাদেরও বদনাম ঘাড়ে আসে। তবে আমি বলবো বদনামের ভয় কেউ করা যাবে না। মানুষ হাজার কথা বলবে, যারা ধর্ম করবে তারা করেই যাবে, তারা কারো কথায় কান দেবে না। হা হা হা। আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন সবাই, একদিকে সদানন্দ আর একদিকে শ্রীমৎ তারক গোসাই। আমি তারকের ভূমিকা করিব গ্রহণ। আগে করি ছোট্ট একটা কীর্তন, পাগল বিজয় সরকারের একটা গান গাইছি। হা অজুয়ার দিয়া রে নাই ও বাদাম বাদাম টেনে রে নাই, ও ভরা গণের জুয়ার পাইয়ারে তোমার, ও তাল খুঁজে পাবা না, তোমার ময়ূর পঙ্খী নাও বাইয়ারে, কবে কবে আসবে রে সুজন রশি নাইয়া। আমার হারানো আমার হারানো পরাণের ছন্দে, হারানো পরাণের ছন্দে আনন্দের গান গাইয়া রে আসবে রে ভাটির নদী
জোয়ার পেয়ে আর যখন বুঝায় ওরে তোমার আগমন বাণী রে আরে নদী আমায় বলে যায় ভাটির নদী জোয়ার পেয়ে যখন উজায় ওরে তোমার আগমন আগমন বাণী রে হারে নদী আমায় বলে যায় আমি বসে থাকি সেই ভরসায় রে ওরে তোমার আশা পথ ও চাহিয়া আমি ঘর সারা হয়েছি বন্ধু তোমার আশা পাইয়া রে জোয়ারের শেষ নদী যখন ওরে ভাটার দিক যায় বয়ে আরে আমার সকল ব্যথার কথা রে আরে আমি তার কাছে দেই কয়ে জোয়ারের শেষ নদী যখন ভাটার দিক যায় বয়ে আমার সকল গপ ব্যথার কথা রে ওরে ব্যথা তার কাছে দেই কয়ে কোন লাগবে ওরে আমার মনে নিমন্ত্রণ লয়ে যাই সে তোমারে ও জানাইয়া আমার মনের খবর পাইয়া কোথায় রয়েছল কাইয়া রে
আমি হতাম যদি বনের হরিণ, ওরে তোমায় খুঁজিতাম জঙ্গলে, আমি মিন হইলে খুঁজে দেখতাম রে, হারে তোমায় তালাশ করতাম জলে। আমি হতাম যদি বনের হরিণ, তোমায় খুঁজিতাম জঙ্গলে, ওরে মিন হইলে খুঁজে দেখতাম রে, আরে তোমায় তালাশ করতাম জলে। তোমার সাথে আমি খুঁজে দেখতাম, ওরে পাখি হলে হরিবল হরিবল, ওরে তোমায় সব দেশে দেশে উড়িয়া দারুণ বিধাতা হয়েছে, ওরে বিমুখ আমার কপাল খাইয়া রে, পাগল বিজয় বলে, পাগল বিজয় বলে আমি একজন শেষের খাবার যাত্রী, তুমি পার করে নাও পারের মাঝিরে, আরে আমার ঘনা এলো রাত্রি, জোয়ারের শেষ নদী যখন ভাটার দিক যায় বয়ে, আমার সকল মনের কথা তার কাছে দেই কই। জোয়ার থেকে যখন নদী বাটিতে পড়ে, নদীর মনেও যেমন ব্যাকুল ব্যথা থাকে, প্রতিটা মানব জীবনের জোয়ারও তাই। জোয়ারের থেকে ভাটির দিকে টানে। আজ থেকে 20 বছর আগের কথা যদি আমি কইছি, এই দেহটা তখন ছিল সহজ, যেভাবে দৌড়াদৌড়ি করতাম, যেভাবে চলতাম, যেভাবে কথা বলতাম, যেভাবে নয়নে দেখতাম, এখন কি তাই পারি? আর হয় জোয়ার শুরু হয়েছিল বাবা যেদিন থেকে এই জগতে আমাকে মায়ের কাছে দিল, মা 10 মাস 10 দিন পরে এনেছিল এই সংসারে। ওই যে বাল্যকাল থেকে আমার জোয়ার শুরু হয়ে গেল, যৌবন কাল পর্যন্ত আমার জোয়ার ছিল। এখন ওই যৌবনের পরে জোয়ারের থেকে মাটির টান লেগে গেছে। নদী যেমন জোয়ার থেকে ভাটিতে পড়ে
তারে দেখতে তেমন কেমন লাগে। নদীর চারিদিক শুকিয়ে আসে, যেমন তার কোনো দিকে ভালো দেখায় না। মানব জীবনও তো তাই। একবার যৌবনকাল চলে গেলে, বার্ধক্যের টান এলে, তখন আর কোনো দিকে ভালো নাই। তখন শুধু হাই হু তার সারা, আর কোনো গতি নাই। মাটির টান যখন লাগে তখন ওই জোয়ারের কথা জাগে। নদীরে, তোর মতো জোয়ার আমার একদিন ছিল, আজকে আমারও ভাটির টান লেগেছে। জোয়ার থাকতে আমি কখনো ভাবি নাই যে আমার এই দেহে একদিন ভাটির টান লাগতে পারে, আমার একদিন যেতে হতে পারে। এই এদিক ওদিক তাকাও কেন? কথা বোঝো না? কি শুনতে আইছো? কিছু কথা শুনবা বলে তো আইছো নাকি? তাহলে আমি যা আসি, আজকে যা আসি, কালকে তা থাকবো না তো? আমি কি ছিলাম, কি হলাম রে বন্ধু, আরো কি বা হবো? ছিলাম কি, হলাম কি, এরপরে আরো কি হবে? আমি খালি যদি চোখ বুঝে একটু ভাবি, যে মেয়েটা রাস্তা দিয়ে গেলে একটু পায়খানা দেখলে নাকে রুমাল দিয়ে যেত, আজকে তার ছেলে তার কোলে পায়খানা করে, তাতে তার কোনো আসে যায় না। কেন? সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন হতে হয়। যে ইয়ং মেয়েটা পায়খানা দেখলে রুমাল দিত, এখন ছেলে তার পাতে পায়খানা করেছে, তাতেও তার দুঃখ নাই। তার মানে কি? সময় যত যাবে তত সে পরিবর্তন হবে। একটা সময় যৌবনকালে যদি জামা একটু ছিঁড়া থাকতো রে, এটা পরা যাবে না, এটা পরে আমি কোথাও যেতে পারবো না। বাবা, আমার একটা ভালো জামা কিনে দিতে হবে, এটা ছিঁড়ে গেছে। নতুন জামা না দিলে অনুষ্ঠানে যাবে না, স্কুলে যাবে না। এই ছেলেটা যখন 25 থেকে 50 পা দিল, আন্ডারও থাকে না, কাপড় আছে আন্ডার নাই, ঠিক কিনা? চপ্পল স্যান্ডেল এই পাশে একটা, ও পাশে আর একটা, তাতেও লক্ষ্য নাই। কারণ সে তখন জেনে গেছে আমার আর সে যৌবন যুবনা নাই। সে তখন বুঝতে পেরেছে এখন যে কয়েকদিন আছি ভাটির টান লেগেছে, আমার এখন দীনবন্ধুর দেশে যেতে হবে। আমি সেই শেষের খাবার যাত্রী, যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হতে পারে। তাই ভাবুক কবি বিজয় সরকার বললেন, নদী জোয়ারের শেষ নদী যখন ভাটার দিক যায় বইয়ে, আমার সকল মনের কথা তার কাছে দেই কই। আমার যত বিরহ, নদী তুই জোয়ার শেষ করে ভাটির দিক যাচ্ছিস, তোর যত ব্যথা আমারও মনে সেই ব্যথা, আমিও জোয়ার শেষ করে ভাটির দিকে রওনা দিয়েছি। তাহলে এখন আমি ভাটিতে পড়ে গেছি। বিজয় সরকার বললেন, পাগল বিজয় বলে, আমি একজন শেষের খাওয়া যাত্রী, মানে হয়ে গেছে, আর নাই, ভাটি এসে গেছে। এখন পার করে দাও পারে, পারের মাঝিরে, আরে আমার ঘনা এলো রাত্রি। সে দেখলাম কেহ নাই মোর সহযাত্রী, উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। আরে কেহ নাই, আজ কেহ নাই মোর, কেহ নাই মোর সহযাত্রী।
প্র্যাকটিক্যালি প্রমাণ। ওই যে চারজন একসাথে আছে, এক জায়গায় যেয়ে বসবে, ঘাওয়াই গুতোয় বড়ই যাচ্ছে, ওই জায়গায় যাবে। ওই যে চারজন একসাথে আসছে ওইখানেই যাবে, আর কোনো জায়গা বসবে না, ওই এক জায়গা গাতা বাঁধবে। এরা হলো সহযাত্রী। একসাথে আসছি, বাড়ি থেকে কন্ট্যাক্ট করে আসছে, একসাথে যাচ্ছি, যেমন একসাথে ফেরবানি, বলে ঠিক আছে। তাহলে সামান্য একটা কবি গানে আসছো, সহযাত্রী নিয়ে আসছো, আবার যখন যাবা ওই পাশে দাঁড়ায় তু দিবা, কিরে মানে হাঁটি আয়, নইলে তোমার যাওয়ার কায়দা নাই। তাহলে তুমি যখন এসেছিলে তোমার সহযাত্রী কয়জন ছিল? তুমি যাদের নিয়ে জগতে এসেছিলে, তোমার হাত পা কান নাক গলা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয়, তুমি যাওয়ার আগে তারা চলে গেল। এই জন্য মানুষ যখন চলে যায় দেখবা হাত হাত তুলতে পারে না, অসাড় হয়ে যায়। মানে তুমি যাওয়ার আগে হাত চলে গেছে, কর নাই, বলে আরে আমি কিছু দেখছি না রে, আমার সব অন্ধকার হয়ে গেল রে, সব অন্ধকার হয়ে গেছে, আমি আর কিছু দেখি না। তার মানে তুমি চলে যাওয়ার আগে তোমার নয়ন বিদায় নিয়ে গেছে। তুমি যারা নিয়ে আসছিলে সে আর তোমার কাছে। বাবা একবার একটু ডাক দাও না, বাবা বাবা বলে, বলে আমি চাই বলতে কিন্তু আর হয় না, আমি যাওয়ার আগে আমার বদন চলে গেছে প্রাণ বন্ধু। তাহলে তুমি যে সহযাত্রীগুলো নিয়ে এসেছিলে সবাই তারা চলে গেছে, এখন তুমি একা। সেদিন ঘোর অন্ধকারে তোমার একা একা রওনা দিতে হবে, জাগতিক জগতের কেউ তোমার সাথে যাবে না। ভাবুক কবিতাই বললেন, ওরে আজ কেহ নাইব, কেহ নাই বড় সহযাত্রী, হরিমাল উলুধ্বনি, হরিমাল 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 হরিমাল। ওরে আসি আমি একা যে, একা যে দাঁড়াইয়া, এখন দিনের শেষে দেশের মানুষ দেশে দেও পা পাঠাইয়া রে। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। যে কয়খানা প্রশ্ন হয়েছে কি বলবো সভা মাঝে, তার যদি দিবি শুদ্ধ সমাধান, এ সারা রাত কেটে যাবে তবুও কি সমাধান হবে? আমি মনে মনে বসে তাই করিলাম চিন্তন। তাহলে দুই ভূমিকায় কবি গান বসে শুনছেন জ্ঞানীজন। একদিকে হয়েছে সদানন্দ, আমার দিয়েছে তারকের ভূমিকায়, এ কথা মিথ্যা নয়, আমি জবাব দিয়ে এ সভাতে দেব যে আনন্দ। একের আগে দুই যেমন আমি তারে বোঝাবো, তেমন ভক্ত ভক্ত আছেন যতজন করিবেন শ্রবণ। এত সময় শিশির নামে আপনারা চিনতেন গুণধামে, এই নামে এ সভাতে আমি এখন নাহি কদাচন। আমি হলাম এবার তারক গোসাই, দাঁড়িয়ে বলি সভায়, বাড়ি আমার জয়পুর ধাম।
আমি বলি সমাধানে, আমার জন্ম হয়েছে আদ্যা শক্তি মহামায়ার আশীর্বাদের জোরে। পিতা আমার কাশীনাথ গুণধাম, মাতা আমার অন্নদারানী বসে শোনেন জ্ঞানী গুণী, স্ত্রী আমার চিন্তামণি বসে শোনেন তাই। 1845 সালে বসে শোনেন জ্ঞানী দলে। আমি এসেছিলাম এ ধরাতলে, মিথ্যা কথা নয়। আমার পিতা আমারে বলেছে যা আমি বললাম তা। 1845 সালে নাকি আমার জন্ম হয়। 1845, এখন কত? 2025, বয়স কত হলো? প্রচুর হয়ে যায় না? কত বয়স হয়েছে আমার? আরে আমার কথা ভাবিয়ে না সাতা, আমি তারক গোসাইর কথা বলছি, বুঝো না? ওই বুড়ি কয় যে এত বয়স ওনারও বেকেন, আমার কথা নাকি তারক গোসাই। হ্যাঁ, তারক গোসাই আমি নাকি? এই বুড়ো কথা ঠিক বুঝিস, দেখছো? কবি গান বুঝবে না? হ্যাঁ, তারক গোসাই জন্ম নিয়েছিল 1846 সালে, এই 1845। তারক গোসাই লীলাসাঙ্গ করেছিলেন 1914। 69, 69 বছর তারক গোসাই লীলা করেন। অশ্বিনী গোসাই জন্ম নিয়েছিলেন 1877। মানে তারক গোসার সঙ্গে অশ্বিনী গোসার বয়সের অনেক ডিফারেন্স। বিজয় সরকারের জন্ম ছিল 1903। অশ্বিনী গোসার থেকে 25 থেকে 26 বছরের ছোট ছিল বিজয় সরকার। বিজয় সরকারের গুরুদেবের নাম ছিল মনোহর সরকার, মনোহর সরকারের গুরুদেবের নাম হচ্ছে তারক গোসাই। তার মানে বিজয় সরকারের হচ্ছে দাদু গুরু। কথা বুঝিস বাবা? কিন্তু দুঃখের বিষয় কি জানো, যে বিজয় সরকারের দাদু গুরু তারক গোসাই, এই যে কবি গানটারে এত পরিমার্জিত করে তুলে ধরেছিলেন তারক গোসাই, আপনি কোন কবিয়ালের মুখে তারক গোসার গান শুনবেন না। তারা কোনো বৈষ্ণবাসীরও তারকের গান গায় না। গায় কি? গায় না। কেন গায় না? অনেক কবিয়াল এখনো তারক গোসাই যে কবি জগতের শ্রেষ্ঠ এ জানেও না। এই কবি গানটা এইভাবে চলতো না। কবি গান ছিল ডরে, মাঠে, শ্মশান ঘাটে। এই কবি গান আগে, এই যে তোমরা মারা গান শুনতে আইছো না, তারক গোসার অবদানটা কি শোনো। এরপরে যত কবি জেনেই গানে আসবে, কবারটা তারক সরকারের গান গাও দি। তোমাকে তো কবি জগতের শ্রেষ্ঠ তারক গোসাই। যে কবিয়াল গানে আসবে কবা অশ্বিনী গোসাই এটা গান গাও, সে যে জায়গায় গানো। কারণ অশ্বিনী গোসাইও সরকারি করেছিল, তারক গোসাইও সরকার ছিল, তাদের গান হবে না কেন? ওই কবিয়ালকে চাপ দিবা, আস্তে আস্তে যাতে তারা গাওয়া শুরু করে। এই কবি গান এরকম ছিল না। মায়েরা কবি গানে যেত না। বাড়ির থেকে বাবারা কত কি কবি গানে যাচ্ছ নাকি? বলে হ্যাঁ। বলে ঠেঙের নলা ভেঙে বলবেন। এর মধ্যে এত বাজে কথা হতো। এই কবি গানটাকে পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন তারক গোসাই। তারক গোসাই ভেবেছিল তাই কবি গান মানুষের শুনতে যায়, সেখানে ধর্মের আলোচনা হয়। অত বাজে কথা কব কেন? সেখানে মা বসে থাকে, ছেলেটা পাশে থাকে, মেয়েটা পাশে থাকে, বাবা থাকে, তারা ধর্ম কথা শুনে হরি প্রেমের চোখের জল ফেলবে। অত বাজে কথা বললে সবাই এক জায়গা বসে শুনতে পারবে? কত বড় কবিয়াল ছিল জানো? আর বাবা, একদিন ছোট্ট একটা আসরেই আমার তারক গান গাই দাঁড়াইয়ে সভা পড়ে। কাঙালি নামে এক ভক্ত ওই আসরে যায়। ছেলে তার সাথে ছিল, বসে শোনেন জ্ঞানী দল।
ছেলেটা বারে বারে বাবার কাছে কয়, কোথায় যাও? ডাক দিয়ে বলে, বাবার ধারে। বাবা, আমি বলি তোমার গোচরে। ওই যে মাথায় শিরো ঝুঁকি বাঁধা যে লোকটা আসরে গান গায়, কি বলবো বাবা তোমার ঠাই, উনি যখন গান গায় দেখো ওনার কাঁধে বসে কে জানো কথা বলে দেয়। অপরূপ তার চেহারা বাবা, চোখে যায় না ধরা। সে এক পূর্ণ জ্যোতির্ময়। বাবা বলে, ছেলের ধারে তুই দেখিস বারে বারে। সে লোক কোথায়? আমার চোখে ধরা পড়ে না, বল দেখি আমায়। ছেলে করে বর্ণনা, তুমি কেন দেখো না তা তো বলতে পারবো না, কিন্তু সে দেখো ওই যে কাঁধের পরে বসে রয়। বাবা ভাবে মনে মনে, ছোট্ট ছেলে বাজে কথা বলে কেন? একটা স্বর দিয়ে ছেলেটারে ওই জায়গায় বসাইয়ে দেয়। আর একটা কথাও কবি না, কতবার তোর মারে কইছি যে শয়তান পাঠাইয়ে না, ও আমার গান শুনতে দেবে না। এই কনে কান্দে কথা কয়, কে আসই কাঁধের পরে? আমি তুই এক জায়গায়, তুই দেখিস আমি দেখি রে। বাবা তো আর জানে না, বহু জন্মের সাধনা না থাকলে এক জন্মে হরিদর্শন হয় না। ওই ছেলেটার বহু জন্মের সাধনা আছে, তাই এই জন্মে সে হরিদর্শন করছে। বাবা বারে বারে দাবত দেয়। ছেলেটা মনে মনে ভাবলো, তাই আর কিছু বলার দরকার নেই, থাক আমার মনে আছে, ভাবো গান গেয়ে যেই বের হবে ওনারে গিয়ে ধরবো। ওনার কাঁধের পরে কে কথা কয়, যখন গান শেষ হলো তারক গোসাই মাঠে গেল। ওই ছেলেটা গিয়ে তখন সম্মুখে দাঁড়ায়। দাঁড়াইয়ে বলি, তখন বসে শোনেন জ্ঞানী জন, শোনো তুমি ওহে তারক চান, তুমি যখন গান গাও আসরে কে যেন কথা বলে তোমার কাঁধের উপরে, তুমি তারে কোথায় রেখে আসলে বলো দেখি এখন। তারক করে বর্ণনা, আমার কাঁধে কে কথা কয় আমি তো তা জানি না, তুই দেখলি কেমন করে? কে আমার কাঁধে কথা কয় আমার তো তা জানা নাই, আমার কাঁধে আছে ফরি, তুই দেখিস কেমন করে? বলে, যে ছেলেটা কথা বলছিল অপরূপ তার জ্যোতি ছিল, সেরূপ দেখা নাহি যায়। তারক তখন ভাবে মনে, ও হরিদর্শন পেয়েছে ওর কর্মগুণে, হয়তো আমার ভাগ্যে তাহা জোটে নাই। যদিও ছেলেটা ছোট ছিল, ওর বহু জন্মের ভাগ্য ভালো, তাই তো এ জন্মে তার হলো হরিদর্শন। তারক গোসাই বলে, তাই তোর মতো ভক্ত নাই, তারকের চরণে পড়ে পড়ে মরি গেল সে তখন। আমার তারক দিল গড়াগড়ি, বসে শোনেন নরনারী, চিন্তা করি শোনেন সভায়। এই জন্য তারক যখন গাইতো গান বসে শোনেন জ্ঞানী জন, তার কাঁধে কথা বলতো আমার দয়াল হরিচাল। মতুয়া জগতে শ্রেষ্ঠ যারা বসে শোনেন আপনারা, যারা যারা বড় বড় ভক্ত ছিল এ ধরায়, দাঁড়িয়ে বলি সভাতলে বসে শোনেন জ্ঞানী দহলে। শুধু তারক একদিকে নয়, একেতে কালীর আশীর্বাদ ছিল, আর বড় বড় ভক্ত যারা ছিল প্রত্যেকের আশীর্বাদ আছে আমার তারকের মাথায়।
লোচন গোস্বামী যিনি 7 বছর তারক গোসার বাড়ি তিনি। আর গোলক পাগল যখন লীলা সাঙ্গ করে যায়, গোলকের মুখ থেকে জ্যোতি বেরিয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল। ওই জ্যোতি তারকের রঙ্গে গিয়ে মিলন হয়ে যায়। আবার হীরামন পাগল যিনি পা পাখানা তুলে দিয়েছিলেন তারকের বক্ষে, তিনি পা দিয়ে দিয়েছিল টান, ডাক দিয়ে বলেছিল, হীরামনে রে, দিয়ে দিলাম সব তোরে, তুই হবি এ জগতের শ্রেষ্ঠতম একজন। আর ওই যে দশরথ মৃত্যুঞ্জয় পূর্ণ আশীর্বাদ তারককে করে দেয়, তাহলে তারক সকলের আশীর্বাদ পায়, মিথ্যা কথা নয়। একদিন হরিচাঁদ ঠাকুর যিনি ভাত মাখাচ্ছিলেন, তিনি ভাত মাখানো সেই ভাত তারকের গালে তুলে দেয়। ভাত নিয়ে তারকের গালে দিল, বসে শোনেন জ্ঞানী দল। একটা হাসি উঠে সেই ভাত, লালা মিশ্রিত ভাত গিয়ে ঠাকুরের বুকের উপর পড়ে। ঠাকুর অন্ন তার মুখে তুলে দিল, একটা হাসি উঠে লালা মিশ্রিত ভাত তারকের মুখের থেকে ঠাকুরের বুকে পড়ল। আর আমার ঠাকুর কি করলো? তা তো ভাত সেটে সেইটে খেলো। তাই দেখে তারক ভাবে, তাই আমার ভাত, আমার এঠো ভাত বাবা খায়, এমন দয়াল জগতে কেউ নাই। আমার তারক দিল গড়াগড়ি প্রেমানন্দে মনোহারি। কত বড় ভক্ত হলে তার ভাত হরিচাঁদ ঠাকুর খায়, তাও খালি ভাত না, লালা কব যুক্ত সেই ভাত ঠাকুর সেটে সেটে খায়। ভক্ত প্রধান না হলে তার এঠো হরি খায় এ বিশ্বতলে। এই জন্য আমি তোর কাছে গেলাম খুলে, আমার তারকের মতো শ্রেষ্ঠ কবি জগতে আর কেউ নাই। খালি নাকি এগুলো রিসার্চ করা হয় নাই আগে? আগে যদি রিসার্চ করা হতো অনেক আগেই আমার তারক সর্বশ্রেষ্ঠত্ব পেত। মাত্র 16 ইয়ার্স, মাত্র 16 বছরে তারক গোসাই কবি গান গেয়েছে। ভাবতে পারো, একটা 16 বছরে বাচ্চা দাঁড় করায় দাও দি নাকি? মাত্র 16 বছরে তারক কবি গান গেয়েছে। 7-8 বছরের মধ্যে তারক ঘোষার সমস্ত গ্রন্থ মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তোমরা যদি মতুয়া হও, তারকের না মানলি অবাক? মতুয়া হতে গেলে আগে তারকের মানতে হবে। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ তারকের লেখা। আদেশকার মৃত্যুঞ্জয়, দশরথ, গোলক, সবার আদেশ নিয়া তারক গ্রন্থ গেল লিখিয়া। তারক কি লিখেছিল তাই? গোলক পাগল বলল, তাই অসুবিধা হলে তুই কলম ধরে রাখিস, যাত্রা সে লিখে দেবে, তোর অসুবিধা নাই। তাহলে গ্রন্থ মূলত লিখলো কে? ও গ্রন্থ তারক কলম ধরেছিল, আমার দয়াল হরি তার গ্রন্থ সে বিরচিত করেছে। এই জন্য লীলামৃত সামান্য গ্রন্থ নয়। এখন অনেক বই একই ভাবতে পারে যে উনি ওই দলের লোক বলে ওইটারে বেশি অধিক করে, এরকম আছে না? একটা বই দেখি আমার সামনে দাঁড় করায় দাও তো, আমার একটা কথার জবাব দিতে পারে নাকি? ও পিছনে বসে ফোরন কাটার লোকের অভাব নেই নাকি? সামনে আসো, কথা কও আমার সাথে। ও লোক পাবো না নেই, ও ভাবা নেই কালকে 7 দোকানে 9টা বাজার দিয়ে কয়ে বেড়াবে দিন। ওই আইছিল, শিশির আইছিল, ওই যে বলে গেছে ও পয়সা পাইছে তাই কয়ে গেছে। হ্যাঁ, শোনো, হরিচাঁদ ঠাকুরকে আসতে হলো কেন?
একটা সার্বজনীন ধর্মমত আছে। এখন আর সেদিন নাই যে গ্রামের মোড়ল যা কবে সবার তাই মানতে হবে, সেদিন এখন আছে? যে 2 টাকা ইনকাম করে তারও একটা আত্মসম্মান আছে। যে শিক্ষিত হয়েছে সে নিজে বোঝে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এ কি আগের মতো সেই দিন আছে নাকি যে মোড়ল বার করে বসে দিনে রয়েছে বলে সবাই বার করে বসে থাও? আমার একটা গল্প মনে পড়ে গেছে। আগে এরকম মোড়ল এটি হতো, গ্রামের মোড়ল যা কবে সবাই তাই করতে হবে। মোড়ল বিচারে গেছে, পিছনে 20 জন সাথে নিয়ে গেছে, বলে শোন আমি যা করি তোরা তাই করিস। বলে ঠিক আছে। আগের ওই লাঠিয়ালি করতে যেত তো বুড়ো করতে ভালো জানবে নাকি, ঠিক তো নাকি, টাকিটি জুল দিবা না সাটা বসবি না কিছু, হ্যাঁ ও কয় না হু ও কয় না। তা তখন ওই কাছে কাপড় পরত, আন্ডার টান্ডার ছিল না তখন রে বাবা। মোড়ল থেকে বইছে, এক ঠ্যাং মাটিতে আর আঁটু উপরে, আর কাঁচা দেশে ফাঁসা দিয়ে মাল পাশ দিয়ে বড় হয়ে গেছে। এর ওই 20 ডারে কইছে আমি যা করি তোরা তাই করিস। এর ওই 20 ডার মধ্যে একটা দেখছে মোড়লের মাল বার হয়ে গেছে। ওই 19 ডারে কইছে কিরে মোড়ল কি কইছে শুনিস নাই? বলে কি? মোড়ল বলে দিয়েছেন আমি যা করবো তোরা তাই করিস। ওই দেখ বার করে দিয়েছে, বার করে দে। তোরা বার করিস না কেন? ওরা 19 জন ওইরকম ভাবে বসে ওই কাপড়ের পাশ দিয়ে মাল বার করে বসে রয়েছে। বিশ্বের আর হবে কি, মোড়ল পিছনের দিক তাকায় দিয়েছে, সব মাল বার করে বসে রয়েছে। মোড়ল করে কি রে এক পরের সৃষ্টি? বলছে আমরা কি করব, তুমি তাকায় দেখো যে তোমারটা কোন জায়গা। এখন কি সেই দিন আছে? কি বুড়ো মা কি পাও, সেই দিন আছে? এখন মানুষ শিক্ষিত হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ মানুষ নিজে বোঝে। আচ্ছা এই যে দুটো ধর্মমত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা শুনো। হরিচাঁদ ঠাকুর কেন এলেন? এখানে বৈষ্ণব আছে, অনুকূল ধর্মের মানুষ আছে, মতুয়া আছে। এখানে বসে সিদ্ধান্ত হবে। একজন লোক যদি বলে যে আপনার সিদ্ধান্ত ভুল, আড়াই আপনাকে খত দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাই, কবি গান আর জীবনে গাবো না। এইবার আমার কথা শোনো, আগে বসে বসে শোনো বিষয়টা কি। আচ্ছা যে বৈষ্ণবরা যে নাম গায়, এই যে রাগ রাগিনী সহকারে যে নামের একটা আসর বসে, এই জায়গা তোমরা ধরো 1000 লোক আছে, 1000 খানিক আছে নাকি, প্রায় তাই নাকি? 1000 খানিক যদি হয়, এর মধ্যে কয়জন রাগ সহকারে নাম গাইতে পারবে? কয়জন রাগ জানে তো হাত তুলে কও। কয়জন রাগ রাগিনী সহকারে নাম গাইতে পারবা? কেডা কেডা আছো কও? আছে কেউ? আছে নাই তো। একজনও যদি আপনা তোলে 1000-এর মধ্যে, এক গ্রামে তুই একজন লোক খুঁজে পাবি না। নামে নামে মানুষ মোহিত হয়, নামে প্রেমের জন্ম দেয়। প্রেম যত সময় না হবে তুমি ঈশ্বর প্রাপ্তি হবে না। তাহলে নামটাকে সুরের মধ্যে দিয়ে গাইতে হবে। একজন লোক এখানে নাই। কেন নাই জানো? আমার সমাজের মানুষ তখন 2 মানুষ সমান জলে গিয়ে ধান কেটে সেই ধান সিদ্ধ করে সেই ধান ঢেকিতে পাড়াইয়ে চাল বানাইয়ে খেতে হয়েছে। ঠিক বলছি তো? এই মেশিন কয়দিন হয়েছে? ছেলের বয়স যদি খালি 12 বছর হয়ে গেছে, সাথে সাথে হাতে কোদাল ধরায় দিচ্ছে। এখন যেমন কলম ধরায় দেয়, তখন কলম না কোদাল। তার মানে শিক্ষার জায়গা নাই তো। তাহলে
যে মানুষটা দুই মানুষ সমান জলে দাঁড়াইয়ে ধান কেটেছে, আমরা এমনও দেখেছি হাড়ির উপরে বসে ধান কাটা। দেখো নাই, অনেক বয়স্ক লোক আছে তারা হাড়িতে ধান কেটেছে। দেখছো ওই যে সাইয়ে দাও কয় যে আমি কাটতেছি, মাল এসে গেছে আমার দাঁড়াই। তাহলে তাহলে ওই সময় আমি তো নিজে দেখেছি আমার মারে ওই ধান কেটে এনে হাড়ির মধ্যে সিদ্ধ করে, আর ওই যে না ওরে কি কয়, ওরে নোস কয়, আবার কোনো কোনো দেশে বাইও কয়, ধানের ওই যে বাই কয় না, বাই কয় কি না? ঠিক করছি তো আমি নাকি না? তুমি আমার ভাবি না যে আমি বাল কইছি, হ্যাঁ ভাবি না, বাই বাই, হ্যাঁ ধানের বাই, বাই আর বাল এক করে ফেলে বোঝে না তো সাতা। এক দেশে নোস কয় আর এক দেশে নোস কয় তো এক দেশে, আর আমাকে খুলনায় বলতো বাই। এক দেশে কত আহা, আমরা বাংলাদেশে কইছি আহা, ওই এই দেশে এসে উনুন হইছে কি ঠামা, ঠিক কিনা? ওই দেশে শালা গুনা কইছি, এই দেশে মশারি হইছে। ওই দেশে বড়ই কইছি, ওই এই দেশে এসে কুল হইছে। হ্যাঁ, ওই দেশে উড়ুম কইছি উড়ুম, আর এই দেশে মুড়ি হইছে। এই চুল উত্তরপ্রদেশ যাও, যাই ভালো হয়ে যাবে। এই চুল খালি উত্তরপ্রদেশ গেলেই ভালো হয়ে যাবে। তুমি যদি তলার ডাবাকে বসে থাও, সেটা ঘন ঘন বাল পাইতা কথা কর। ব্যাপারটা হচ্ছে তাই, এক দেশের গালি আর এক দেশের। ওই আমার একটা গল্প আছে না, একজন 12 বছর পরে মাইয়ে বিয়ে দিচ্ছে, জামাই বেড়াতে আইছে, শাশুড়ির চুল পাকিয়ে গেছে, জামাই এসে কাজে মাইজিতে বাল পাকবে। জামাই তো উত্তরপ্রদেশে, চুল পাকিছে তাই দেখে বলছে মাইজিতে বাল পাকবে। আর শাশুড়ি ভাবছে যে কোন সময় যেন আমার তা দেখছে। শাশুড়ি কইছে জামাই কইছে উপরের বাল, আর শাশুড়ি ভাবছে এই এক দেশের গালি আর এক দেশের বলি। শাশুড়ি কই কাপড় ধরে করে ঘরে দোলাই গেছে, শ্বশুরের সাথে গুতো খাইছে। শ্বশুর কয় যে এই এত নাফাস কেন? কয় যে ওই ওয়াজান বাড়ি আইছে কেন? কয় যে কেন? কয় যে আমারে কয় যে মাইজিতে বাল পাক গাই। শ্বশুর কয় যে তোর বসার ঢক ভালো না, আমিও কয়দিন দেখছি। হরিবল হরিবল, হাসার আনন্দে হরি হরিবল, উলুধ্বনি উলুধ্বনি। আবার গল্প শুনতে যে আমার সিদ্ধান্ত নড়াই নিয়ে না, অনেক সময় অনেক কথা বলতে গেলে রেফারেন্স আসে। তো এবার শোনো, আমরা তো সবাই শিক্ষিত হয়েছি, এই কথাগুলো আমাদের নিজেদের মধ্যে অনুধাবন করতে হবে। আপনি যদি বৈষ্ণব হন, আপনাকেও চিন্তা করতে হবে কথাটা ঠিক কি বেঠিক। তাহলে আমার মানুষ এই ধান কেটে, ধান সিদ্ধ করে, ধান বানাইয়ে বলতো না, ধান বানাইয়ে সেই চাল ঢেকিতে বের করে দিন অন্তে কেউ একবার, কেউ না খেয়েও জীবন কাটিয়েছে। আরে সে যে কি কষ্টের দিন কাটাইছে রে, এখনকার ছেলে পেলে তা তো জানে না। ওই 3 মানুষ সমান জলে ধান কাটবে, নেই রাগ রাগি নিষেধবে, কি করবে তাই তো? আগে বাঁচবে না ওই রাগ শিখে বেড়াবে? বৈষ্ণবদের মধ্যে মন্ত্র আছে, এই মন্ত্রগুলো বাওনে জপ করতে পারত, কারণ তাকে খাইয়ে কাজ ছিল না, তাকে তো টাকা অডেল ছিল। ওম ভজনম ভাই নমঃ,
সংস্কৃত টিতে ওরা বলতে পারত, কারণ ওরা ওগুলোর ডিলিয়া, ওরা শিক্ষা পাইছে, টাকার অভাব নাই, ওরা এগুলো বলেছে। কি বলেছে বুঝেছ? কিন্তু আমার মানুষ খাবার পায় না, শেখবে কোন সময়? এই যে দাদুর সঙ্গে আমরা ফোঁটা দিই, যারা বৈষ্ণবরা ফোঁটা দেয়, জেনে রাখবা এই ফোঁটা দিতে গেলে, এক এক অঙ্গে ফোঁটা দিতে গেলে তার এক একটা মন্ত্র আছে। এই যে যে টিক্কি রাখে না, আছে এই জায়গায় একজন আছে, আছে কারো আছে, এরকম লোক আছে কেউ? নাই না? নাই। এই দেখো, এই যে বান্দা শিখাই দিচ্ছে, এই দেখো, এই 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 যে বান্দা, এই যখন গিট্টে দেবে এই সময় এক মন্ত্র বলতে হবে, আবার যখন এই টান দিয়ে খুলে দিল এই সময় এক মন্ত্র করলে খুলতে হবে। এত মন্ত্র কবা না দান সিদ্ধ হবা? হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর আসলো কেন এত বোঝো না? এখানে যারা আছে কয়জনে খোল বাজাতে পারবে না? তখনকার সময় আমার সমাজে একটা ভালো শিল্পী আমরা খুঁজে পাই নাই। কেন? কারণ ভালো শিল্পী হতে গেলে ভালো টিচার দরকার, তার জন্য একটা অর্থনৈতিক ব্যবস্থার দরকার। কিছু নাই তো আমার সমাজে, কোন একটা ভালো শিল্পী নাই আমার সমাজে, ভালো একটা বাজনদার পাই নাই। কেন? এদের না অর্থ ছিল, না এরা দুটো খেয়ে বেঁচেছিল যে এইগুলো শিখতে যাবে। আমি নামকে খারাপ বলছি না, কিন্তু এগুলো শিখতে গেলে ভালো মাস্টার দরকার, টাকার দরকার ছিল। তা পাবে কোন জায়গায়? আমার হরিচাঁদ ঠাকুর দেখলো যে ওরে ওরে কোন জাতের মধ্যে আমি আইছি রে, এদের যদি কঠিন সাধনা দিই এরা পারবে না, ও খোল বাজাতে পারবে না। এরা খোল বাজাতে গেলেও তার তাল আছে না, ধাম দিঘিনে কি দাগ ধিন দাগ টেটে দাগ ধিন দাঘিনে কি দাগ ধিন দাগ টেটে দাগ ধা দিগরা ধা ধিন ধিন তা দিগরা তা তিন তিন ধা দিগরা ধা ধিন ধিন তা দিগরা তা তিন তিন ধিন দাঘিনে কি দাগ ধিন দাগ টেটে দাগ ধা দিগরা ধা ধিন ধিন তা দিগরা তা তিন তিন দাগ টেটে না টেটে না আচ্ছা, এই যে বিভিন্ন রকম বোল টোল আছে না, কয়ডারে খোল ধরাই দাও দি পারে নাকি? 100-র মধ্যে একটা পাবা। আমার ঠাকুর দেখলো ও হবে না, একদম সহজ পথ কি আছে, বানা ডাঙ্কা বানা, রাগও নাই রাগিনীও নাই, ডাঙ্কা বানাও, এখন কাশি বানাও, কোনো রাগ রাগিনী নাই, তোমার অসুরের সুর হলেও অসুবিধা নাই। হরি বল হরি বল জয় 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এখন তুমি একজন বৈষ্ণব হয়ে কও যে এই দুটোর মধ্যে সুবিধা কোনটাই বেশি? কথা ঠিক আছে তো? ডাঙ্কায় সুবিধা না? এইবার যদি বলতে এটা আমরা মানবো কেন, তারও কারণ আছে। যুগ যত পরিবর্তন হয়েছে, ভগবান যতবার এসেছে, সাধনা তত ছোট হয়েছে, সাধনা তত সহজ সরল হয়েছে। প্রথমে রাম এলো, রামের সময় সাধনা ছিল ধ্যান তপস্যা, এই সত্য যুগে ধ্যান তপস্যা, ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, দাপর লীলায় এসে হলো পূজার্চনা করা। সত্য যুগে মানুষের আয়ু ছিল 10 লক্ষ বছর, ত্রেতা যুগে মানুষের আয়ু হলো 5 লক্ষ বছর, দাপর লীলায় এসে হলো 5000 10,000 বছর। একজন মানুষের আয়ু 10,000 বছর।
দাপর যুগে পূজাচ্ছ না। কলিতে মহাপ্রভু যখন আসলো বললো শুধু নাম নিলেই হবে। তাহলে মহাপ্রভু যে ভাব দিয়ে গেল, এই ভাবের মধ্যে একটা কঠিনতম স্থান থেকে গেল। এই যে খোল বাজনা, রাগরাগিনী সহকারে নাম গাওয়া, এটা কঠিনতম। এরপরে হরিচাঁদ ঠাকুর যখন আসলো আরো সরল করলো, খালি ডাঙ্কা বাড়ি আর হরি বলতো নাকি, বোঝা গেছে তো? একেবারে পরিষ্কার। আজকে হরিচাঁদ ঠাকুর যদি না আসতো, সার্বজনীন ভাবে একটা ধর্ম প্রচার করা। এখন দেখবেন অনেকে যারা অনুকূল ঠাকুরের মতে, আমি দেখছি অনেক জায়গা অনুকূল ঠাকুরের মতো যারা, তারাও দেয় যেমন ডাঙ্কা বাড়নি দোষ, ওরাও দেখছে কায়দা তো ভালো কায়দা। যারা বৈষ্ণব তারাও দেই যে কয় যে নামযজ্ঞর পরে ডাঙ্কা বাড়তে, ওরাও দেখে যে ভালো কায়দা। এমন একটা দিন হবে সারা বিশ্ব ডাঙ্কা বাড়বে, মনে রাখো, সারা বিশ্ব হরিনামের জয়ন্ত